আচ্ছা, একটা পারফেক্ট লাভ স্টোরিতে ঠিক কি কি থাকা দরকার? একটা খোলা মাঠ, সারি সারি হলুদ সর্ষে ফুল, সাদা সালোয়ারের ওড়না ওড়ানো এক নায়িকা, আর ম্যান্ডোলিন হাতে এক নায়ক। আরে এ তো ডিডিএলজে হয়ে গেল। হলেই বা ক্ষতি কি? এক মহাপুরুষ বলে গেছেন যে পারফেক্ট প্রেমের গল্পরা বারবার ফিরে ফিরে আসে। এবারও না হয় এলো ফিরে, অন্য এক সিমরন মানে কনক, আর অন্য এক রাজ মানে আমাদের রিপের আড়ালে। শুনতে থাকুন আজকের গল্প স্বরূপা রায়ের কলমে গোধূলি বেলায়। ও কাকু, আর একটু ঝাল দাও না গো। মহিলার মুখে 4 নম্বর বার এই কথা শুনে ঝালমুড়ি বিক্রেতা মাথা তুলে তার দিকে তাকালো, কিন্তু নিজের বিরক্তি প্রকাশ করার তো কোনো অবকাশই নেই। খদ্দের হলো লক্ষ্মী, তাকে কি আর বিরক্তি দেখানো যায়? তবে খদ্দের মহিলা ঝালমুড়ি বিক্রেতার মুখে বিরক্তি দেখতে না পেলেও রিপ কিন্তু বেশ বুঝেছে। রিপ আমাদের এই গল্পের নায়ক, বিদ্যাসাগর কলেজের 2nd ইয়ারের ছাত্র। গান বাজনা করা, কবিতা লেখা, ফটোগ্রাফি ইত্যাদি সব শখই আছে। কলেজে তাকে সবাই এক নামেই চেনে। তাহলে তো আপনি ভেবেই নিলেন যে এই ছেলের পেছনে মেয়েদের বিশাল লাইন। আগে না, আমাদের রিপের আজ পর্যন্ত দিদি, বোন, বান্ধবী সব জুটলেও প্রেমিকা জোটেনি। তার অবশ্য একটাই কারণ, ভয়। আসলে তার সবেতেই ভয়। মেয়েদের সঙ্গে কথা বলতে ভয়, সোশ্যাল মিডিয়ায় অচেনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে ভয়, বাড়িতে মিথ্যে বলে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যেতে ভয়। আরও কত কিতে যে তার ভয় আছে তা সে নিজেও জানে না। সেজন্যই তো এই বয়সে যখন তার বন্ধুরা সবাই মিলে দীঘা যাওয়ার প্ল্যান করছে, তখন সে বাবা মায়ের সঙ্গে চলে এলো সিকিম ঘুরতে। গত 4 দিন গ্যাংটক সহ পূর্ব সিকিমের বেশ কিছু জায়গা ঘুরে রিপ এবং ওর বাবা মা আজ সিকিম থেকে দুপুর নাগাদ রওনা দিয়ে পৌঁছেছে শিলিগুড়ি। রাত 8:40 ট্রেন, তবে তারা এনজেপি স্টেশনে বিকেল 5টার মধ্যেই পৌঁছে গিয়েছিল। ফলে এতক্ষণ ধরে বসে থেকে রিপ বেশ বিরক্তই হয়ে গেছে। কতক্ষণ আর গান শুনতে ভালো লাগে? বই সঙ্গে থাকলেও এত লোকজনের মাঝে রিপের বইয়ে ঠিক মন বসে না। তাই এদিক ওদিক হাঁটাচলা করে বিভিন্ন মানুষের কীর্তি দেখে আর কথোপকথন শুনেই সে সময় কাটাচ্ছে। রিপরা ঠিক স্টেশনের যে জায়গায় বসেছে তার সামনেই ওই ঝালমুড়ি বিক্রেতা এসে বসেছে বেশ কিছুক্ষণ আগেই। আশেপাশের অনেকেই তার থেকে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। রিপরাও এক প্রস্ত খেয়ে নিয়েছে। এখন যে মহিলা এসেছে তার কাছে, তার শুধু ঝাল লাগে। রিপ সেটা অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছে। 4 নম্বর বার ঝাল দিতে বলার পর ঝালমুড়ি বিক্রেতার মুখের ভঙ্গি দেখে রিপ আর নিজের হাসি থামাতে পারল না, ঠিক করে হেসে দিল। তবে সেটা ওই ঝালমুড়ি বিক্রেতা বা মহিলা কেউ দেখতে না পেলেও ওর মা দেখতে পেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ এভাবে হাসলি কেন? ও কিছু না, এমনি একটা ঘটনা দেখে হাসলাম। রিপের মা বেশ কৌতূহলের সঙ্গে প্রশ্ন করল, কি ঘটনা? রিপ বিরক্ত হলো। সবকিছুকে আর বলে বোঝানো যায়? ধুর, মায়ের সবেতেই কৌতূহল, এখন আবার তাকে ঘটনা বলো। রিপের বলার ইচ্ছে যে নেই সেটা বোধহয় ভগবান বুঝতে পেরে গিয়েছেন। তাই তো তার বলার আগেই ট্রেন ঢোকার অ্যানাউন্সমেন্ট শোনা গেল। यात्रीगण कृपया ध्यान दें, ट्रेन संख्या 31205 पदातिक एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। For the kind attention of the passenger, train number 31205 Padatik Express will be dispatched from platform number 2. আচ্ছা, আর কি কারো ঘটনা শোনার তাল থাকে? ট্রেন আসতে যতই সময় বাকি থাকুক না কেন, ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট শোনার পর যাত্রীরা হুড়োহুড়ি করবেই। এটা কিছুটা ওই বিধাননগর স্টেশনে ট্রেন ফাঁকা আসলেও তাতে দৌড়ে ওঠার মতো। রিপরাও এর ব্যতিক্রমী নয়। সঙ্গে সঙ্গে লাগেজ তুলে প্ল্যাটফর্মের দিকে এগোনো শুরু।
কোথায় আর ঝালমুড়ি বিক্রেতা, কোথায় আর ওই বিরক্তিকর মহিলা? সব কিছু পেছনে ফেলে এবার ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রিপ হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিল। 8:45। ট্রেন ওই মিনিট 5 লেট। ট্রেনের হুইসেলের শব্দ পাওয়া গেলে রিপ বলে উঠল, ওই যে পদাতিক ঢুকছে। রিপের বাবা মা সঙ্গে সঙ্গে হাতের ব্যাগের হাতল ধরে তৈরি। ট্রেন ধীরে ধীরে গতি কমিয়ে প্ল্যাটফর্মে ঢুকছে। রিপের সামনে দিয়ে ট্রেনটা এগিয়ে যাওয়ার সময় সে নিজেদের কোচ দেখে নিয়ে বলল, এদিকে আসো, ওই দিকটা যেতে হবে। রিপ সঙ্গে সঙ্গে রওনা দিল ওদিকে, মানে ওর ডান হাতের দিকে। পেছন পেছন ওর বাবা মাও ছুটল। ট্রেন দাঁড়িয়ে যেতেই প্রতিটি দরজার সামনে শুরু হলো ধাক্কাধাক্কি। ভেতরের লোক আগে নামতে চায়, বাইরের লোক আগে উঠতে চায়। এভাবে ধাক্কাধাক্কির মধ্যে রিপরা 3 জন ট্রেনে উঠে নিজেদের সিটে গিয়ে দেখে সেখানে এক ভদ্রলোক ও ভদ্রমহিলা বসে আছেন। এটা আমাদের সিট। রিপের কথা শুনে ভদ্রলোক মুখ তুলে তার দিকে তাকিয়ে গুটখা খাওয়া দাঁত দেখিয়ে বললেন, हाँ ये हमारा सीट है, आपका कहीं और होगा, वो सामने कहीं और होगा, देखिए देखिए ई हमारा सीट बा। রিপ ওর মোবাইলে এই টিকিটটা বের করে ভদ্রলোককে দেখিয়ে বলল, ये देखिए हमारा टिकट B2, कोच नंबर 28, 29 एंड 32। ভদ্রলোক ভ্রু কুঁচকে টিকিট দেখে মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞাসা করে, अब ये ई वाला सीट बा का B2 है? हैं? ओहो राम 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 राम। अरे 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 भैया जी, हमारा सीट बा वो 21 नंबर में है, वो B21। माफ़ कीजिएगा माफ़ कीजिएगा, हम इधर से चले जाते हैं। बैठिए बैठिए बैठिए, ई वाला सीट बा आपका ही है, बैठिए। कोई बात नहीं। ভদ্রলোক ও ভদ্রমহিলা নিজেদের লাগেজ নিয়ে সিট ছেড়ে দিলে রিপের মা গিয়ে বসে পড়ল জানলার পাশের সিটে। রিপ ওর বাবা মিলে লাগেজগুলো সেট করে নিল। জলের বোতল লাগবে না? রিপ প্রশ্নটা করা মাত্র ওর মা বলে উঠল, হ্যাঁ লাগবে তো, 2 বোতল আনিস। আমি নিয়ে আসছি, দাঁড়াও। বলে রিপ দরজা থেকে এগিয়ে গেলে পেছন থেকে ওর বাবার গলা কানে এলো, ওরে বেশি দূর যাস না বাবা, এই ফট করে ট্রেনটা ছেড়ে দিলে বিপদ হয়ে যাবে। রিপ কোনো উত্তর না দিয়ে ট্রেন থেকে নেমে গেল। সামনে জলের বোতলের দোকান, সেখান থেকে 2 বোতল জল কিনে দাম মিটিয়ে দিতেই শুনতে পেল ট্রেনের হুইসেল। রিপ ট্রেনে উঠতেই ট্রেন ছেড়ে দিল। দরজায় দাঁড়িয়ে প্রথমে বাঁ, তারপর ডান দিকে তাকাতেই তার চোখ পড়ল একটা মেয়ের দিকে। চলন্ত ট্রেনের সঙ্গে সে দৌড় প্রতিযোগিতায় নেমেছে, মানে ট্রেনে ওঠার জন্য দৌড়চ্ছে আর কি। রিপ মেয়েটাকে দেখে মুহূর্তের মধ্যেই চিনতে পেরে গেল, এই সেই যে ঝালমুড়ি বিক্রেতাকে বারবার ঝাল দেওয়ার কথা বলে বিরক্ত করছিল। ট্রেনের দরজায় রিপ আর প্ল্যাটফর্মে ছুটছে ওই মহিলা। একবার সিনটা ভাবুন তো, পাক্কা ডিডিএলস এর শাহরুখ ও কাজল। আচ্ছা, এবার কি তাহলে রিপ ওই মহিলাকে ট্রেনে তোলার জন্য হাত বাড়িয়ে দেবে? আলবাত দেবে। এটা দেখেই তো আমাদের জেনারেশন বড় হয়েছে নাকি। আমাদের রিপ আবার শাহরুখ খানের ডাই হার্ড ফ্যান। রিপ ওর বাঁ হাতটা বাড়িয়ে দিল নায়িকার দিকে। কোনো মতে তার হাতটা ধরতেই রিপ মারল এক হ্যাচকা টান। ব্যাস, সিনেমার স্টাইলে নায়িকার ট্রেনে উঠে পড়ল। আর সিনটা খুব ক্লোজ কন্ট্যাক্টে হওয়ার জন্য তার ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস পড়ল রিপের বুকে। উফ, একদম পারফেক্ট শট। ধুরমশাই, এখনই চেঁচামেচি করলে হবে? সে আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলে বুঝে গেছেন যে গল্পে নায়িকার আগমন ঘটে গিয়েছে, তাই বলে এত ব্যস্ত হলে চলে? থ্যাংক ইউ সো মাচ ভাই, আজকে তুমি না থাকলে আমি সত্যি ট্রেনে উঠতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। কথা শেষ করার পর রিপ কিছু বলার আগে ওর বাবা এসে হাজির। কি রে,
এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর মা তো ভেবে বসলো যে ছেলে বোধহয় ট্রেনে উঠতেই পারেনি। কি আজব, উঠতে পারবো না কেন? তোমরা সবকিছুতে এত বাড়াবাড়ি করবে না তো। আচ্ছা, হয় তাহলে। বলে রিপের বাবা চলে গেল। রিপ মেয়েটার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কোনো ব্যাপার না। তোমার সিট কোথায়? আমার 31। আরে আমাদেরও তো ওখানেই। তাই নাকি? চলো তাহলে একসাথে গিয়ে বসা যাক সিটে। হ্যাঁ চলো। রিপকে দেখে ওর মা এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, কি রে বাবান, কোথায় ছিলি এতক্ষণ? জলের বোতল মাকে দিয়ে রিপ বলল। আমি বাচ্চা না মা। সে আর কিচ্ছু বলল না। এইদিকে ওই যুবতী নিজের পিঠের ব্যাগ বাঙ্কে তুলে নিয়ে সিটে বসে পড়েছে। রিপ ওর মুখোমুখি গিয়ে বসল। হাই, আমি কনক। বলে সে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল রিপের দিকে। হঠাৎ একজন অচেনা মেয়ে নিজের পরিচয় দিয়ে হ্যান্ডশেক করতে চাইছে রিপের সঙ্গে। এই ব্যাপারটাকে যে ওর মা ভালোভাবে নেবে না তা রিপ জানে। তবু একজন মানুষ হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলে তাকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তাই সেও হ্যান্ডশেক করে বলল, হাই, আমি রিপ। এই অবধি তাও ঠিক ছিল। এইবার হঠাৎ কনক রিপের বাবা মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আজকে রিপ না থাকলে আমি সত্যি ট্রেনটা ফেল করতাম। ও যদি হাত বাড়িয়ে দিয়ে আমাকে টেনে না তুলতো তাহলে আমি সিরিয়াসলি উঠতে পারতাম না আজকে ট্রেনে। রিপের মায়ের মুখটা এখন একেবারে বাংলা সিরিয়ালের কুচুটে কাকিমাদের মতন হয়ে গেছে। একটা অচেনা মেয়েকে হাত ধরে ট্রেনে তুলে ছেলে যে কি বড় পাপটাই না করে ফেলেছে। তবে সবার সামনে তো আর কিছু বলা যায় না, তাই নিজের রাগ লুকিয়ে ফেলল একটা ছোট্ট হাসি দিয়ে। রিপের বাবার অবশ্য এসব ব্যাপারে একেবারে কোনো মাথা ব্যথা নেই। সে ছেলের এই বাহাদুরির কথা শুনে মনে মনে বেশ খুশি হয়েছে। অন্তত তার মুখের হাসি দেখে রিপের তাই মনে হলো। তবে রিপ জানে বাড়ি গিয়ে ওর মা কি করবে। বেশ কয়েকদিন ধরেই চলবে ব্যাপারটা। আরে জানো তো, আমি না একটা আস্ত গাধি। ওভাবে রিস্ক নিয়ে ট্রেনে না উঠে আমি তো অন্য কোচেও উঠতে পারতাম। তারপরে না হয় করিডোর দিয়ে এই কোচে চলে আসতাম। আসলে তখন না টেনশনে আমার মাথাটা একদম কাজ করছিল না। ভাগ্যিস তুমি ওখানে ছিলে, নাহলে পুরো কেসটা খেতাম গো। হ্যাঁ, তোমাকে তো তখন দেখলাম ঝালমুড়ি খেতে। ওই সময়টা আমরা ওখানেই ছিলাম আর কি। তারপরে অ্যানাউন্সমেন্ট শুনে এদিকে আসলাম। কিন্তু তুমি এত দেরি করলে কেন? ধুর, ওই ঝালমুড়ি তো কাল হলো। আমি ভেবেছিলাম একেবারে ঝালমুড়িটা নিয়ে আমি প্ল্যাটফর্মে চলে আসব, কিন্তু ওতে এমন ঝাল দিয়েছিল যে প্রথমবার মুখে দিতেই আমার মুখ জ্বালা করতে শুরু করে দিল। জল খেয়েও ইনফ্যাক্ট কম ছিল না। তারপরে আবার আমাকে অন্য একটা দোকানে যেতে হলো চকলেট কিনতে। একেবারে একটা যাচ্ছে তাই অবস্থা। এইসব করতে গিয়েই তো লেটটা হয়ে গেল। তবে আমি না সত্যি ভাবিনি যে ট্রেনটা ছেড়ে দেবে। রিপ মনে মনে ভাবল, বলো আরো ঝাল দিতে। তোমরা কোথায় যাচ্ছ? শিয়ালদা। তুমি? আমিও শিয়ালদা। বাড়ি কোথায়? শ্যামবাজার। তোমার? বিধাননগর। আচ্ছা, এখানে ঘুরতে এসেছিলে বুঝি? হ্যাঁ, সিকিম। আমিও তো সিকিমে ছিলাম। তা কোন দিকটা ঘুরলে? ওই গ্যাংটক আর ইস্ট সিকিম। তুমি একা ঘুরতে এসেছিলে? হ্যাঁ গো, সোলো ট্রিপ। আমি বেসিক্যালি নর্থ সিকিমটা ঘুরতে এসেছিলাম। একা ভালো লাগে? আমার একাই ঘুরতে না বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমার একটা ড্রিম ছিল, যেটা আমি ভেবেছিলাম যে বিয়ের আগেই মেনলি পূরণ করব। বাড়ি সবার অমতে জোর করে এসেছি। বাই এনি চান্স আজকে যদি আমি ট্রেনটা মিস করতাম তাহলে তো ছেড়েই দাও। বাড়ির লোকজন তো আছেই, তার সাথে আবার আমার উঠবি, কেউ আমাকে ছেড়ে কথা বলতো না। কি ভাবছেন? মেয়ের তো সামনেই বিয়ে। নায়ক নায়িকার প্রেমের আগেই গল্প শেষ। কোনো স্পেশাল সিনও থাকবে না। আর গল্পের নাম হবে অপূর্ণ প্রেম বা না পাওয়া ভালোবাসা টাইপের কিছু একটা। ব্যাস, আজব তো। আগে থেকে এত প্রেডিক্টেবল হলে চলে? গল্প যখন আমি শুরু করেছি তো শেষটা আমিই করব।
সো পদা থেকে যখন উঠেই পড়েছেন তখন কানে হেডফোন গুঁজে চুপচাপ বসে থাকুন। ডেস্টিনেশন আসলে আমিই ডেকে দেব। মেয়েদের একা একা এতটা ঘুরতে আসা কিন্তু বেশ রিস্কি। তুমি খারাপ পেও না, আমার মনে হয়, তাই বললাম আর কি। না না কাকিমা, খারাপ মনে করব কেন? আপনি তো একদম ঠিক কথা বলেছেন। তবে আমি মনে করি যে লাইফে একটু কিক পেতে গেলে কিছু তো রিস্ক নিতেই হবে। সে বুঝলাম, কিন্তু রিস্ক নিতে গিয়ে বিপদে পড়লে? এই ধরো, যদি আজ ট্রেন মিস করতে, তাহলে কি করতে? হ্যাঁ, প্রথমে একটু ভেবাচাকা খেতাম বটে, তবে তারপর একটা হোটেলে থেকে যেতাম। আমার এসবে খুব একটা ভয় লাগে না। ভয় তো শুধুমাত্র ওই বাড়ি গিয়ে কথা শোনার। রিপরা বাড়ি ফিরেছে 3 দিন হয়ে গেল। গতকাল পর্যন্ত ওর মা সকাল বিকেল রাত দিন 3 বেলায় উঠতে বসতে ওকে কথা শুনিয়েছে। কেন সে নিজের লাইফের রিস্ক নিয়ে অন্য একজনের উপকার করতে গেল? রিপের মায়ের কথাতে অবশ্য ভুল নেই। সত্যি তো, যদি কনককে টেনে তুলতে গিয়ে রিপ চলন্ত ট্রেন থেকে পড়েছে তো? উপকার করা তো আমাদের কর্তব্য, তবে নিজেকেও সাবধান থাকতে হবে। ও বাই দ্য ওয়ে, আপনারাও এই কথাটা সবসময় মাথায় রেখে চলবেন। রিপ মায়ের মুখের ওপর একটা উত্তরও দেয়নি, কারণ সেও জানে যে ওর মায়ের কথাটা কিছুটা হলেও সত্যি। তবে আজ বাড়ির পরিবেশ বেশ শান্তশিষ্ট। রিপের মা আজ আর ওই কথা তোলেনি। সকালে খাবার খেয়ে রিপ কলেজে গিয়েছিল। কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে এই জাস্ট গিটারটা নিয়ে বিছানায় এসে বসেছে। মোবাইলে সশব্দে একটা নোটিফিকেশন ঢুকলো। মেটা থেকে এসেছে। আরে মেটা, ফেসবুকের নতুন নাম, ভুলে গিয়েছিলেন বুঝি? কনক ব্যানার্জি নামটা দেখে চমকে উঠল রিপ। অগত্যা অ্যাকসেপ্ট করলো। আমি তো আগেই বলেছি রিপ অচেনা কাউকে ফ্রেন্ড লিস্টে রাখে না। তবে কনকের ব্যাপারটা আলাদা, সে তো পুরোপুরি অচেনাও নয়। সেদিন ট্রেনে গল্পে গল্পে তো অনেক কথাই জানা হয়ে গিয়েছিল তার সম্পর্কে। 3 বছর আগে স্নাতক পাশ করে একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে বর্তমানে সে কর্মরতা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাড়িতে বাবা আর মা। দিদির কয়েক বছর আগে বিয়ে হয়ে গেছে। মাস 4 আগে খবরের কাগজ দেখে পরিবারের সকলে মিলে ওর বিয়ে ঠিক করে ফেলে। ছেলে ইঞ্জিনিয়ার, দক্ষিণ কলকাতায় পারিবারিক বাড়ি, তবে বর্তমানে সে দিল্লিতে কর্মরত। বিয়ের পর কনককেও সেখানে চলে যেতে হবে। রিপ কনকের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল, তবে কোনো মেসেজ করলো না। ওপাশ থেকেও কোনো মেসেজ এলো না। রিপোর টাইম লাইনটা একটু ঘুরে দেখলো, সেরকম কিছু নেই। ওই নিজের 6-7টা ছবি, পরিবার ও বন্ধুদের সঙ্গে কয়েকটা ছবি, আর কিছু শেয়ার পোস্ট। স্ক্রোল ডাউন করতে গিয়ে রিপ একটা ছবিতে আটকে গেল। কনকের সিঙ্গেল ছবি, একটা গোলাপি রঙের চুড়িদার পরা, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে টিপ। সাধারণ এই সাজেই কনককে ছবিতে দুর্দান্ত দেখাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর রিপের হুঁশ এলো। শিট, কি করছি আমি? ওর সামনে বিয়ে, ও এখন অন্য একজনের উঠবি। রিপ সঙ্গে সঙ্গে অ্যাপ থেকে বেরিয়ে মোবাইলের স্ক্রিন অফ করে পাশে রেখে দিল। তারপর মন দেওয়ার চেষ্টা করলো গিটারে। কিন্তু একবার আমাদের মন কোথাও আটকে গেলে সহজে কি সেখান থেকে আর মনকে ফিরিয়ে আনা যায়? অত সহজ নয়। রিপও পারল না। কনকের ওই একটা ছবি বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। বিকেলের পর সন্ধে গড়িয়ে রাত হলো। কনকের কোনো মেসেজ আসেনি, তবে ওর প্রোফাইলটা রিপ বহুবার ঘুরে দেখেছে। তারপর আবার নিজেকে বুঝিয়েছে, সব একদম ঠিক হচ্ছে না। কন্ট্রোল রিপ, কন্ট্রোল। না, এ ঠিক হচ্ছে না। রাতের খাবার খেয়ে যখন আবার মোবাইলটা নিয়ে বসলো রিপ, মনটা আবার তার কনকের ছবিগুলো দেখার জন্য ছটফট করতে লাগলো। ছবি দেখতে আপত্তি কি? আমি তো যেচে কথা বলতে যাচ্ছি না, কিছু হবে না, দেখছি। হঠাৎ টুম করে একটা মেসেজ ঢুকলো, কনকের মেসেজ। হাই।
রিপের বুকটা ধক করে উঠল। এত রাতে রিপ্লাই করবে কিনা, রিপ্লাই করলে ও কি ভাববে, আর না করলেই বা কি ভাববে, এসব দোমনা নিয়ে অবশেষে রিপ্লাই করেই ফেলল। হ্যালো, কেমন আছো? ভালোই। তুমি? আমিও ভালো। এরপর কি বলা যায়, রিপ ভাবতে বসলো। আচ্ছা, তবে তোমার বিয়ে কবে? টাইপ করেও রিপ মুছে ফেলল। এসব কেন প্রশ্ন করছি? রিপের রিপ্লাই দেওয়ার আগেই কনকের আরেকটা মেসেজ ঢুকলো। কাকু কাকিমা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, তা ভালো আছে দুজনেই। আচ্ছা। ছোট রিপ্লাই, সঙ্গে টাইপিং। আরো কিছু বলবে কনক। রিপ অপেক্ষা করলো। জানো, আমার বিয়েটা না ভেঙে গেছে। রিপ মেসেজটা পড়ি অবাক হয়ে গেল। কি বলছো? হ্যাঁ। কারণটা জানতে পারি? সেদিন বাড়ি ফিরে শুনলাম যে ওরা নাকি আরো পণ চাইছে। আরো? আরো বলতে? আরো পণ চাইছে বলতে, আমার সোনা গয়না আসবাবপত্র বাদে ওরা পাত্রের জন্য একটা গাড়ি দিতে বলেছিল। আমার বাবা মা অবশ্য তখন কমপ্লিটলি রাজি হয়ে গেছিল, আমার একটা কথা শুনেনি। এখন ওরা বলছে এই সব জিনিসগুলোর সাথে ওদেরকে আরো 10 লাখ টাকা দিতে হবে। হোয়াট তো? হ্যাঁ, ছেলের কি একটা লোন আছে, সেটা শোধ করবে বলে টাকাগুলো আমাদেরকে দিতে হবে। ঠিক এই কারণটার জন্যই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাবা মা ভীষণ ভেঙে পড়েছে ভেতর থেকে। ভেঙে পড়ারই কথা, সবকিছু ফাইনাল হয়ে গেছিল, সব বুকড হয়ে গেছিল, প্রত্যেকটা রিলেটিভকে ইনভাইট করা হয়ে গেছিল। ইনফ্যাক্ট কালকে ছেলের জন্য আশীর্বাদের দিন অবধি ফিক্স হয়ে গেছিল। তার আগেই যাকে, তোমাকে বিরক্ত করলাম না তো? না, ইটস ওকে। থ্যাংক ইউ। একদিন মিট করবে? হ্যাঁ, করাই যায়। কবে? তুমি বলো। যেদিন তোমার ইচ্ছে। আমি হলে তো বলবো আগামীকালে। তবে তাই হোক। সন্ধ্যে 7টা। তোমাদের কলেজের ওখানে একটা নতুন ক্যাফে খুলেছে না? হ্যাঁ, ওখানে। ওকে, ডান। তোমার ফোন নাম্বারটা দাও, কালকে আমি কন্ট্যাক্ট করে নেব। গুড নাইট। বাই। কি রে তুই এখনো ঘুমোসনি? কটা বাজে একবার দেখেছিস? সারাদিন শুধু মোবাইল, কম্পিউটার, না হলে গিটার। বিরক্তিকর। বলে লাইট অফ করে রিপের মা চলে গেল। রিপ মোবাইলটা মাথার পাশে চার্জে বসিয়ে চাদরটা গায়ে টেনে ঘুমোতে লাগলো। মিনিট 5 হলো রিপ এসে পৌঁছেছে লিটল দার্জিলিং ক্যাফের সামনে। কনক ফোনে জানিয়েছে যে সে 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে, কিন্তু রিপ তো অস্থির হয়ে যাচ্ছে। আরে না না, আপনারা যেটা ভাবছেন এটা সেটা নয়। কনককে দেখার অস্থিরতা এটা নয়, এটা হলো গিয়ে ওই ভয়ের অস্থিরতা। জীবনে প্রথমবার ছেলে মাকে মিথ্যে কথা বলে একজন মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। আরে ভয় তো লাগবেই বস। মা, আজ একটা বার্থডে ইনভিটেশন আছে আমার ফ্রেন্ডের, খাওয়াবে আমাদের। আমি তাড়াতাড়ি চলে আসবো। কথাটা যখন দুপুরে খাবার টেবিলে বসে রিপ ওর মাকে বলেছিল, তখনই সঙ্গে সঙ্গে তীরের গতিতে ওর মায়ের প্রথম প্রশ্ন এলো, কোন বন্ধু? রিপ আগে থেকেই ঠিক করে রেখেছিল যে কোন বন্ধুর কথা বলবে। দেব মাল্য? কারণ দেব মাল্য তো কলকাতাতেই নেই এখন, ফলে হঠাৎ করে তার বাড়িতে এসে পড়ার কোনো সুযোগও নেই। কখন যাবি? ওই তো কটা হবে, ওই 7টার আগে বের হব। কোথায় ডেকেছে? কোথায় আবার? ওর বাড়িতে। কখন ফিরবি? 8:30টার বেশি যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, ওই 9টার আগে ঢুকে যাব। মায়ের প্রশ্ন সব উত্তর গুছিয়ে দেওয়ার পরেও রিপের মনে হচ্ছিল যে তার মা কোথাও একটা সন্দেহ করছে। সেটা অবশ্য
ওর মনের ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কনক ট্যাক্সি থেকে নামলো। ওকে দেখে রিপের বুকের ঢিপঢিপানিটা আরো কয়েক গুণ বেড়ে গেল। এভাবে কোনো মেয়ের সঙ্গে সে আগে দেখা করেনি। কনক তার সামনে এগিয়ে এসে হেসে বলল, হাই। হ্যাঁ, চলো ভেতরে যাওয়া যাক। রিপ আর কনক একটা টেবিলে মুখোমুখি বসলো। দুটো কফি অর্ডার দেওয়ার পর কনক জিজ্ঞাসা করলো, তো বাড়িতে কি বলে এলে? কি আবার বন্ধুর বার্থডে? আমি জানতাম তুমি সত্যিটা বলে কিছুতেই আসতে পারবে না। কিভাবে জানলে? সেটা ডাজ নট ম্যাটার। এই প্রথম মাকে মিথ্যে বলে এসেছি। রিয়েলি? আগে কখনো বলনি? তার মানে আমি এতটাই স্পেশাল যে আমার জন্য তুমি মিথ্যে বললে? রিপ কি বলবে বুঝে পেল না। ও লজ্জা পেয়েছে। কনক সেটা বুঝতে পেরে বলল, না না, জাস্ট কিডিং। তবে থ্যাংক ইউ সো মাচ আমার সিচুয়েশনটা বোঝার জন্য। আমার সব রিলেটিভ, সব ফ্রেন্ডস এটা মনে করছে যে আমি নাকি খুব বড় একটা ভুল করে ফেললাম এই বিয়েটা ভেঙে দিয়ে। আমার নাকি ওরকম একটা ছেলেকে রিজেক্ট করা একদম উচিত হয়নি। ওয়েটার কফি রেখে চলে গেল। রিপ কিছু বলার আগেই কনক আবার বলল, আমি কোনোদিন অ্যারেঞ্জ ম্যারেজ করবো ভাবিনি। প্রেম হয়নি কখনো? হয়েছিল, তবে লং রানে টেকেনি। এই তোমার গার্লফ্রেন্ড নেই? হুম। বিশ্বাসই হচ্ছে না, এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নেই। তার উপরে প্রোফাইলে দেখলাম তুমি গিটার বাজাও, কবিতা লেখো। মেয়েরা তো গিটার বাজানো ছেলে আর কবিদের প্রেমে ধপাধপ করে পড়ে। মাসখানে কেটে গেছে সেদিনের পর। প্রথমবার মাকে মিথ্যে বলে পার পেয়ে যাওয়ার পর রিপের সাহস বেশ খানিকটা বেড়েছে। এখন সে প্রায় মিথ্যে বলে কনকের সঙ্গে দেখা করতে চায়। তাছাড়া সারাদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান চলতেই থাকে। রাতে দুজনে বেশ অনেকক্ষণ ফোনে গল্প করে। একে অপরকে ভালো করে জেনে নেওয়া চলছে। দুজনের কথা যেন শেষই হতে চায় না। রিপ বেশ ভালোই বুঝেছে যে কনকের প্রতি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। প্রথম দিকে সে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছে, কারণ তার মাথায় বারবার একটাই কথা এসেছে, কনক আমার চেয়ে বয়সে বড়, এটা এটা ঠিক হচ্ছে না। কিন্তু পারেনি। নিজেকে সে এক মুহূর্তের জন্যও কনকের থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে সে আরও তার মনের কাছে চলে গেছে। আজকের দিনটা স্পেশাল, কনকের বার্থডে। রাতে 12টা বাজার সঙ্গে সঙ্গে রিপ ওকে ফোন করে উইশ করেছিল। কনক আজ বিকেলবেলা ওকে ট্রিট দেবে বলে ডেকেছে সেই ক্যাফেটেরিয়াতে, লিটল দার্জিলিং। রিপ ক্যাফেটার সামনে ক্যাব থেকে নামলো। হাতে বাড়ির ছাদের টপ থেকে ছেঁড়া একটা গোলাপ আর মিও আমরের ব্ল্যাক ফরেস্ট কেক। কনক এখনো এসে পৌঁছয়নি। ক্যাফেটার সামনে দাঁড়িয়ে রিপ ঘামছে, বারবার রুমালে কপালের ঘাম মুছছে। কনক, আমি আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? না 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 কনক, আমি জানি তুমি আমার থেকে বয়স বড়, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। দূর হচ্ছে না, এইভাবে কেউ প্রপোজ করে নাকি? কনক, আমি প্রথম যেদিন তোমার সঙ্গে চ্যাট করেছিলাম মেসেঞ্জারে, সেদিন থেকেই তোমাকে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল। সেদিন বলতে পারিনি, আজ বলছি ভালোবাসি তোমাকে। দেখ, এসব ন্যাকা মার্কা লাইন বলে কনক শুরুতেই রিজেক্ট করে দেবে। কি করব, কিভাবে বলবো ওকে? তোর মা ঠিকই বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না। রিপ কনককে কিভাবে নিজের মনের কথা জানাবে সেটা প্র্যাকটিস করতে গিয়ে খেয়ালই করেনি যে কখন ওর
খেয়ালও কি মালিকা এসে দাঁড়িয়েছে পেছনেই। হঠাৎ পিঠে হাতের স্পর্শে রিপ পেছন ফিরে কনককে দেখে ঘাবড়ে গেল। কনক, এই কি বিড়বিড় করছিলে বলো তো? আর তো ঘামছো কেন তুমি? রিপ কপালের ঘাম রুমালে মুছে পরিস্থিতি সামলানোর জন্য হেসে বলল, ও কিছু না, ওই একটু গরম লাগছে। গরম? কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। ও ওই আমার, জানোই তো আমার যে কখন কি হয়। ও ছাড়ো, তুমি কখন এলে? এই মাত্র গো। আর বিড়বিড় করে কি বলছিলে বলো তো তুমি আগে? কি যেন একটু ভাবছিলাম, মনে পড়ছে না। কনক, হ্যাপি বার্থডে। পাপড়ি খসে পড়া গোলাপটা ওর দিকে এগিয়ে দিল রিপ। সেটা দেখে কনক হেসে ফেলল আর বলল, আমার এটার কি দরকার ছিল, পাগল একটা। ক্যাফেতে বসে প্রথমে কেক কাটা, তারপর খাওয়া দাওয়া সেরে দুজনে বেরিয়ে আসার পর রিপ আর কনক কয়েক পা এগিয়ে গেল সামনের গঙ্গার ঘাটটার দিকে। নিরিবিলি পরিবেশ, অশান্ত কোলাহল থেকে বেশ কিছুটা দূরে খোলা আকাশের নিচে এখানে এসে বসল ওরা। রিপের বুকটা ঢিপ ঢিপ করছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে থাকলো। তারপর নীরবতা ভেঙে কনক মুগ্ধ হয়ে বলল, কি সুন্দর না জায়গাটা? আমার খুব পছন্দের জায়গা এটা। আগে প্রায়ই আসতাম। কার সঙ্গে? একাই, সাথে শুধু গিটারটা থাকতো আর আমি তাতে নতুন সুর তোলার চেষ্টা করতাম। এখন আর আসো না? না, আজ অনেকদিন বাদে আসলাম জানো তো। থ্যাংক ইউ গো, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। রিপ কিছু বলল না। ঈষৎ হেসে চুপ করে থাকলো। মনে মনে গুছিয়ে নিচ্ছিল যে কিভাবে নিজের মনের কথাও জানাবে কনককে। কনক কিছু বলছে না দেখে রিপ নিজের থেকেই আলতো করে কনকের হাতটা ছুঁলো, বলল, কনক, জানো ওই সেদিন রানিং ট্রেনের দরজায় দাঁড়িয়ে যখন তোমার ওই হাতটা প্রথম ধরেছিলাম, তখন ভাবিনি আমাদের বন্ধুত্ব হবে। ফেসবুকে আসা তোমার ওই ফ্রেন্ড রিকোয়েস্ট আমার জীবনের সব হিসেব বদলে দিল। সময় যত এগিয়ে যেতে লাগলো আমি ততই যেন তোমার সাথে জড়িয়ে যেতে লাগলাম। শুরুতে বুঝিনি, জাস্ট একটা অ্যাটাচমেন্ট ভেবে ইগনোর করছিলাম ফার্স্টে, কিন্তু তারপর বুঝতে পারলাম যে যে এটা শুধুমাত্র একটা অ্যাটাচমেন্ট নয়। রিপ কনকের দিকে তাকালো। মৃদু হাওয়ায় ওর চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। রিপকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কনক আবার জিজ্ঞাসা করলো, কি হলো বলো? আমি জানি না আমার ফিলিংসটা আমি তোমায় কিভাবে বোঝাবো। তুমি ঠিক কি বলতে চাইছো রিপ? আমি বুঝতে পারছি না। মুহূর্তের মধ্যে রিপের হাত থেকে নিজের হাতটাও ছাড়িয়ে নিয়ে বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমার থেকে বয়সে বড়। তাতে কি হয়েছে? আমি আমার চেয়ে কম বয়সী কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারবো না। কেন? তুমি তো এরকম আদিকালে মানসিকতার মেয়ে না? কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এখনো আদিকালের মানসিকতা নিয়েই চলতে হয়, না হলে এই সমাজ। আবার সমাজ? আমি জানতাম এই সমাজের কথাটা ঠিক উঠবেই। উঠতেই হবে। আমরা এই সমাজে থেকে সমাজের নিয়মগুলোকে সবসময় ডিনাই করতে পারি না রিপ। আর আমি একটা মেয়ে, সমাজ কিন্তু সবসময় আঙুলটা মেয়েদের দিকেই আগে তুলবে। আই থিঙ্ক আমাদের ফ্রেন্ডশিপটা আর রাখা উচিত হবে না। ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, যেটা একেবারেই ঠিক হবে না। আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ না থাকাই ভালো। কনক এটা বলেই পেছন ফিরে চলে যেতে গেলে রিপ দাঁড়িয়ে ওর হাতটা চেপে ধরে বলল, দাঁড়াও। কনক এখনো রিপের দিকে পিঠ ফিরেই দাঁড়িয়ে রয়েছে।
আমি জানি মেয়েদের জন্য সমাজের নিয়মগুলো বেশি কঠিন, কিন্তু কিন্তু আমাদের সম্পর্ককে পরিণতি দিতে তোমাকে একা লড়তে হবে না। আমি তো থাকবো তোমার পাশে। আর আমিও যে একেবারেই সমাজের কথাটা ভাবিনি তা নয়, ভেবেছি, অনেকবার ভেবেছি, কিন্তু শুধু সমাজ না, আমাদের পরিবারের কথাও ভেবেছি। তারাও আমাদের সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে পারবেন আমি জানি, কিন্তু কিন্তু এটাও বুঝেছি যে শুধুমাত্র সমাজের পরিবারের দোহাই দিয়ে তুমি আমার সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে যেতে দিতে পারি না, তাই না? কনক এবার রিপের দিকে ঘুরে দাঁড়ালো, মাথা নিচু করে ধীর স্বরে বলল, পণ দাবি করায় আমি বিয়ে ভেঙে দেওয়ার ফলে আমাকে আমার পরিবার, সমাজ অনেক কথা শুনিয়েছে। এখনো আমি শুনে যাচ্ছি। আমার দিদি আমার সাথে কথা বলে না, আমার মা উঠতে বসতে আমাকে কথা শোনায়, আমার বাবা সারা দিন আমার জন্য চিন্তা করে, যার জন্য আমার বাবার আজকে শরীর খারাপ, যেটার জন্য কিন্তু আমাকেই দায়ী করা হচ্ছে। দিনে দিনে মানুষটা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া আত্মীয় স্বজন আর পাড়াপড়শি তো আছেই এটা বলার জন্য যে আমি নাকি ডেসপারেট। রিপ কনকের মুখটা তুলল, ওর চোখ দুটো ছলছল করছে। নিজে ওর আরো কাছে এসে চোখে চোখ রেখে বলল, দেখো কনক, তোমার খুশিতেই আমার খুশি। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। তুমি যা বলবে তাই হবে। সব ডায়লগ দিয়ে দেবদাস হয়ে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, কিন্তু আমি তোমাকে যেতেও দিতে পারবো না। আমি তোমাকে সুখে দেখতে চাই, কিন্তু সেটা অন্য কারোর সাথে না, শুধুমাত্র আমার সঙ্গে। আর হ্যাঁ, আমি এতটাই কনফিডেন্ট যে তুমি আমার সঙ্গে ভালো থাকবে। সে আমি জানি, কিন্তু আমাদের দুজনের পরিবার কখনো মানবে না রিপ। মানাবো, আমরা মানাবো দুজনে মিলে। আর তারপরেও না মানলে পালিয়ে যাব। হোয়াট? রিপের এত সাহস কবে থেকে হলো? এই তো যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো। এইটা কিন্তু বড্ড ফিল্মি একটা ডায়লগ ছিল। এই শোনো, তুমি আসো তো এদিকে। সত্যি তুমি না? এক সমুদ্র আবেগ নিয়ে কনক জড়িয়ে ধরল রিপকে, ওর বুকে মাথা রাখলো। দূরে একটা ব্রিজ থেকে আলো এসে মিশেছে জলের ঢেউয়ের তালে তালে। এক আকাশ সন্ধ্যা যেন নেমে এসে অন্ধকার করছে ঘাটটাকে। সময় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা আরো নিরিবিলি হচ্ছে। রিপ আর কনকের আশেপাশে এখন আর কেউই নেই, যেমন থাকে না কেউ কখনোই। এই ঘাটটা রাস্তা থেকে বেশ কিছুটা দূরে হওয়ার জন্য সেরকম গাড়ির শব্দও এখানে আসছে না। কনক এখনো রিপের বুকে মাথা দিয়ে দাঁড়িয়েছে, নিজের দুই হাতে কনককে জড়িয়ে ধরে আছে রিপ। দূরে একটা নৌকার কালো ছায়া তার গন্তব্যে এগিয়ে যাচ্ছে নিস্তব্ধে। আচ্ছা, কি ভাবছেন বলুন তো? এইরকম মুহূর্তে একটা সেলফি তুলতে পারলে একেবারে জমে যেত, তাই না? জানেন তো, সব মুহূর্তকে সবসময় ক্যামেরা বন্দি করতে নেই। থাকুক না কিছু মুহূর্ত, শুধুমাত্র সেই সময়টুকুর জন্য। সাক্ষী থাকুক কয়েকটা ঘর ফিরতি পাখি, সাক্ষী থাকুক গঙ্গার ঘাটের শোঁ আওয়াজ, সাক্ষী থাকুক ডিডিএলজের সিন, আর রিপ কনকের মনের মধ্যে ফ্রেমবন্দি হওয়া একটা ল্যান্ডস্কেপ। আজকে আমাদের সাথে গল্প পাঠে ছিল আমার ভীষণ প্রিয় সুচিস্মিতা দি, যার ভরসায় আমি এই গল্পের ন্যারেশন দিয়েছিলাম। বিভিন্ন চরিত্রে উজ্জয়িনী, মৌমিতা, আর্য, শাহনাজ, রৌনক আর আমি দেবনীল। পোস্টার ডিজাইনিং এ মোনালিসা, আবহ ও স্পেশাল এফেক্টে আমি দেবনীল।
আর বিশেষ সহায়তায় শালিনী ও স্বরূপাদি। গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।